সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত আয়োজন আপন ফ্যামিলি মার্ট বিজনেস আওয়ার। আপনাদের সাথে আছি আমি হোসেন শাহাদাত। দর্শক, আপনারা জানেন যে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে 3 দিনের শোক চলছে, আজকে তার দ্বিতীয় দিন এবং আমরা আসলে সবাই শোকাহত। গতকাল তার জানাজা হয়েছে এবং তিনি আমাদের কাছ থেকে চিরবিদায় নিয়েছেন। তবে তার রাজনৈতিক দর্শন, অর্থনৈতিক দর্শন কিন্তু বাংলাদেশকে পথ দেখাবে আরও বহু বছর। আজকে আমরা অর্থনীতিতে তার যে সংস্কার কার্যক্রম, তার অবদান এবং বিশেষ করে তার অর্থনৈতিক দর্শন নিয়ে আমরা আজকে আলোচনা করতে চাই। আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত হয়েছেন ডিসিসিআইয়ের সাবেক সভাপতি রেজওয়ান রহমান। জনাব রেজওয়ান রহমান, স্বাগত জানাচ্ছি আপনাকে। আমরা শুরুতেই যেটি জানতে চাইব যে তিনি একজন রাজনীতিবিদ ছিলেন এবং তার যে 40 বছরেরও বেশি সময় তিনি দেশের সাথে সরাসরি যুক্ত ছিলেন এবং এর মধ্যে প্রধানমন্ত্রী থাকা অবস্থায় দেশ পরিচালনা করেছেন। তার যে সময়টাতে তিনি যখন দায়িত্ব নিয়েছিলেন 1991-তে, তখন তো একটি কঠিন সময় পার করছিল এবং ওই সময়ে তিনি অর্থনীতিটাকে বাংলাদেশ যেহেতু ওই সময়টা যুদ্ধ বিধ্বস্ত একটি দেশ থেকে মাত্র ঘুরে দাঁড়াতে শুরু করেছিল, সেই সময়টাতে আসলে তার জন্য কতটা কঠিন ছিল অর্থনীতিকে চাকাকে ঘোরানো এবং তার যে অর্থনৈতিক সংস্কারগুলো সেগুলো সম্পর্কে একটু জানতে চাই। আমরা গতকালকে একটা জনসমুদ্রের মাঝে যে একটা নক্ষত্রের বিদায় দেখলাম, ওটাতে কিন্তু মোটামুটি বোঝা যায় যে তিনি কোনো ব্যক্তি ছিলেন না, তিনি একটি ইনস্টিটিউশন, অ্যান আইডিওলজি। তো 91 সাল থেকে যদি আমরা ধরি, যদিও ওনার রাজনৈতিক জীবন আরও আগে শুরু হয়েছে, যখন থেকে তিনি প্রধানমন্ত্রী। আজকে রাষ্ট্র পরিচালনার জন্য আমাদের সবচেয়ে বেশি যে অর্থের প্রয়োজন, যেটা দিয়ে একটি রাষ্ট্র পরিচালনা হয়, সেটা হচ্ছে ভ্যাট। 1991 সালে ভ্যাট আইনটা তিনি চালু করেন এবং রাষ্ট্রের বেশিরভাগ রেভিনিউ কিন্তু আমাদের ভ্যাটের থেকে আসে, ইনকাম ট্যাক্স থেকে না। তো এই উদ্যোগটা সে সময় নেওয়ার পরে ধরেন একটি আর্মি ব্যাকড গভর্নমেন্টের পরে যখন প্রথম আমরা, বিশেষ করে আমরা যারা ছোট ছিলাম তখন, আমরা তো প্রথম শুনেছি যে 91-তেই মোটামুটি পুনরায় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। তো এরপরে এই ধরনের স্ট্র্যাটেজিক ডিসিশন নেওয়া, হয়তো আমরা বলতে পারতাম তখন যে এইভাবে ট্যাক্স করা জনগণকে, এটা কেমনভাবে দেখবে, কিন্তু সেইটা দিয়েই, সেই যে দীর্ঘমেয়াদী পরিকল্পনা ছিল, সেটা দিয়ে কিন্তু আজকে আমাদের রাষ্ট্রের এই যে আজকে বাজেটের যে সাইজ, বেশিরভাগ তো আমাদের ভ্যাটের থেকে আসে কালেকশনটা। এই ভ্যাট আইনটা ওনার জন্য একটা ওয়ান অফ আর ফার্স্ট অ্যাচিভমেন্টস আমি বলবো। এবং আমাদের আজকের ইকোনমি যে শেপ হয়েছে, এই অর্থনীতি যে অবদান উনি রেখেছেন, সেটা এই ভ্যাট আইনের মাধ্যমে। এর পাশাপাশি আপনি যদি দেখেন, ওনার একটি দূরদর্শিতা ছিল যেটা, যার কারণে উনি 93 সনে প্রাইভেটাইজেশন বোর্ড গঠন করলেন। উনি দেখলেন যে সরকারি প্রতিষ্ঠানগুলো, দুঃখের কথা হলো যে আজকেও সেই প্রতিষ্ঠানগুলো অচলভাবে বছরের পর বছর লোকসান দিয়ে যাচ্ছে, সরকারি কর্মকর্তারা তার অপব্যবহার করছে। কিন্তু উনি কিন্তু তখন একটা দূরদর্শিতা ছিল ওনার, যেটা আপনার প্রাইভেটাইজেশন বোর্ড গঠনের ক্ষেত্রে সরকারের যেসব লস মেকিং কনসার্ন, সেগুলোকে উনি প্রাইভেটাইজ করে দেবেন। সেখান থেকে কিন্তু এই প্রাইভেটাইজেশনের যাত্রা শুরু হলো 93 সনে, যেটা আনফর্চুনেটলি 2016-তে বন্ধ করে দেওয়া হলো ওই বিডার সাথে, আপনার বিওআই এবং প্রাইভেটাইজেশন বোর্ড মার্জ করে। এটা অবশ্যই একটা প্রশংসনীয় উদ্যোগ ছিল, যদিও বিভিন্ন সময় সরকারের বদলের কারণে হয়তো যে ধরনের পরিকল্পনা নেওয়া হয়েছিল, সেটা হয়তো অন্য সরকার এসে সেটাকে বাস্তবায়ন করতে চায়নি বা করেনি বা করতে পারেনি, বা হয়তো কোনো ব্যুরোক্রেটিক বাধা থাকার সত্ত্বেও। বাট এই উদ্যোগগুলো ওনার ছিল, ওনার একটা ভিশনারি কিছু এলিমেন্টস ছিল ওনার মধ্যে। তারপরে আপনার যেটা আমরা আজকে বাংলাদেশের সর্ববৃহৎ যেটা খাত বলবো, যে ব্যাংকিং খাত, ব্যাংক কোম্পানি অ্যাক্ট, সেটাও কিন্তু 91-এ তৈরি করা। অবশ্যই সেখানে আমাদের প্রয়াত অর্থমন্ত্রী সাইফুর রহমানের একটা বিশাল অবদান আছে, বা সেটা তো বেগম খালেদা জিয়ার নেতৃত্বেই হয়েছে। ব্যাংক কোম্পানিজ অ্যাক্ট, ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস অ্যাক্ট, যেটা আপনার নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলো চালু করেছে। আমাদের অর্থনৈতিক খাতটাকে শক্তিশালী করার পেছনে যে আইনটা প্রয়োগ করার প্রয়োজন ছিল, তার পাশাপাশি উনি তৈরি করেছিলেন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, যেটাকে আজকে আমরা বলি বিসেক।
এই বিষয়ে কিন্তু যে ক্যাপিটাল মার্কেটের রেগুলেটরি অথরিটি হিসাবে এটাকে নেওয়া হয়েছিল, এবং এটা 93 সনের কথা। তো বিভিন্ন খাতের যে মেজর অবদান, আর যেটা শেষ পর্যন্ত না বললেই না, এটা অর্থনৈতিক আবার সামাজিক। মেয়েদের জন্য যে এডুকেশনের যে স্টাইপেন্ড প্রোগ্রাম, যে এসএসসি পর্যন্ত তাদের বিনামূল্যে, এবং আপনার প্রাথমিক শিক্ষাটাকে বাধ্যতামূলক করা, এটা কিন্তু খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী উনি তখন এটা করেছিলেন। তো এই ধরনের উদ্যোগগুলোতে ওনার একটা ভিউ পয়েন্ট ছিল যে আমাকে আমার জাতির মেরুদণ্ডটাকে শক্ত করতে হবে, কিভাবে? সেটা শিক্ষা দিয়ে, সেটা আমার জনগণকে দিয়ে। তো এই ভিউ পয়েন্টগুলা আজকে কিন্তু আমরা এগুলোকে আমরা বলি ইনট্যাঞ্জিবল, মানে এগুলোকে আমরা চোখে দেখতে পারি না, কিন্তু আজকে সেগুলো আমরা উপভোগ করছি। তো সেখান থেকে আমি বলবো যে ওনার যে অর্থনীতির প্রতি যে একটা দূরদর্শিতা ছিল, সেটা অবিস্মরণীয়, এবং সেটা মানুষ মনে রাখবে, এবং গতকালকে তার ফলন আমরা দেখতে পেরেছি। এবং এই জিনিসটা আমি মনে করি যে এই যে কম্পালসারি প্রাইমারি এডুকেশন, তারপরে মেয়েদের জন্য যে বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা, সেটা যদি না থাকতো, আজকে আপনি যখনই ভোরবেলা অফিসের পথে যান, দেখতে পান হাজার হাজার মেয়েরা যারা আজকে গার্মেন্টসের শ্রমিক, যারা সিংহভাগ গার্মেন্টস শ্রমিক কিন্তু মহিলারা, এবং তারা যদি এই বেসিক শিক্ষাটা না পেত, তাহলে কিন্তু আজকে আমাদের গার্মেন্টস শিল্প এই পর্যায়ে বিশ্বের মানচিত্রে পরিচিত হতো না। আমরা আরেকটি বিষয় দেখেছি, আপনি যেহেতু বেসরকারি খাতের উদ্যোক্তা, 1991 সালে তিনি শিল্পনীতি করেছিলেন, এবং সেই শিল্পনীতিতে যেটি বলা হয়েছিল যে শতভাগ বিদেশি মালিকানা এবং যৌথ বিনিয়োগের সুযোগ রাখা হয়েছে। এই শিল্পনীতিটা পরবর্তীতে আমাদের শিল্পের বিকাশে কতটা অবদান রেখেছে? আসলে দেখেন, আপনার মানে ভিশন তো একটা লিডার দিতেই পারে, সেটাকে বাস্তবায়ন করা, সেটাকে সাপোর্ট করা বিভিন্নভাবে। তো আমি মনে করি যে এখানে কিছু পার্সপেক্টিভ আমরা দেখতে পারি, যে ইকোনমিক এমানসিপেশন আমরা যেটা বলি, যে আমাদের অর্থনীতির উন্নয়নের প্রতি যে কিছু কিছু স্মল পিসেস ক্রিয়েটিং দ্য বিগ পিকচার, এখানে তো একটা অবদান সব দিক দিয়ে আছেন। এবং একটা পর্যায়ে গিয়ে আপনি দেখতে পারবেন যে এই সুফলগুলো একটা লং টার্ম পার্সপেক্টিভে হয়তো আমরা হয়তো এইভাবে দেখতে পারি না জিনিসটাকে, ইট ইজ নট ভিজিবল, বাট সেটাকে আমরা এনজয় করতে পারছি, যার কারণে আজকে বাংলাদেশের এই পজিশনে এসছেন। হ্যাঁ, আমাদের বিগত 54 বছরে একাধিক সরকার ছিল, বাট কিছু কিছু জায়গায় আমরা যেসব ধরনের স্ট্র্যাটেজিক ডিসিশন নিয়েছি, সেগুলোর কারণে হয়তো আজকে আমরা এই সুফলগুলো পাচ্ছি। এমনি মানে তার যে শুরু করে যাওয়া, মানে তিনি যেহেতু স্বৈরাচার সরকার একটি লম্বা সময় ছিল, যেটিকে আসলে অন্ধকার অধ্যায় বলা হয় বাংলাদেশের, সেই সময়টার পরে অনেক আন্দোলন সংগ্রামের পরে ক্ষমতায় এসেছিলেন, এবং ওই সময় তাকে অনেকগুলো সিদ্ধান্ত নিতে হয়েছিল, যেগুলোর অনেক সিদ্ধান্ত কিন্তু বাংলাদেশের অর্থনীতির ভিত তৈরি করেছে। কিন্তু পরবর্তী সরকারগুলো তারাও অনেক উন্নয়ন করেছে, তাদেরও অনেক অবদান আছে, কিন্তু মানে অনেকগুলো নীতি থেকে কিন্তু সরেও আসছে পরবর্তী সরকার। সেই জায়গাটাতে আপনি কোনো মানে গ্যাপ দেখেন কিনা, যে আমাদের অর্থনীতি যে এখন যেই ধরনের একটা সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে, মানে সাস্টেনেবল টেকসই একটা অর্থনীতির ভিত্তি তৈরি হয়নি, সেটার পেছনে মানে আসলে কারণ কি? আমি প্রথমে যেটা বলেছি, আসলে ব্যাপারটা কি, বেগম জিয়াকে তো ব্যক্তি হিসাবে মূল্যায়ন করলে হবে না। আমি যেটা বললাম, উনি একটা ইনস্টিটিউশন, তো ওনার তো বিকল্প হতে পারে না। আজকে ধরেন ওনার উত্তরসূরি পার্টির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান, ওনারও কিছু ধরনের ভিশনারি প্ল্যান আছে, বা উনি যেটা দেখেছেন, ওনার ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমি মনে করি যেটা, যে ভবিষ্যতে যদি আজকে ধরেন ফর এক্সাম্পল বিএনপি যখন সরকার গঠন করবে, তো সেখানে আমরা এক্সপেক্ট করতেই পারি যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রধানমন্ত্রী হবেন জনাব তারেক রহমান। ওনাকে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে যে ওনার ঘাড়ের উপরে, এটা আমি বলবো যে এক ধরনের গর্ব এবং একটা বিশাল চ্যালেঞ্জ। ওনার বাবা ছিলেন রাষ্ট্রপতি জিয়াউর রহমান, এক ভিশনারি, ওনার মা ছিলেন খালেদা জিয়া। তো আমি যদি ওনার জায়গায় হতাম, আমি কিন্তু কাঁপতাম যে এই দুই ধরনের ভিশনারিকে আমি কিভাবে সামনে এগিয়ে নিয়ে যাব, এটা একটা থাকবে। আরেকটা হলো যে একটা ভিশনারি যখন ভিশন দেয়, সেটাকে একটা মিশনে তার বাস্তবায়ন করা খুব সহজ সেটাও না, তাকে তার রাইট টিমটাকে সিলেক্ট করতে হবে, তাকে তার রাইট স্ট্র্যাটেজিটাকে গ্রহণ করতে হবে। এবং এখানে আপনার একটা জিনিস যেটা আমি সবসময় বলবো, যে সরকার আসবে যাবে, আগামীতে যে সরকার নির্বাচিত হবে সে তো আজীবন থাকবে না, এটা তো আমরা বিগত এক্সাম্পলগুলোতে দেখতে পারি। তো একটা জিনিস আমি চেষ্টা করব, যেটা আমি রিসেন্টলি ওনার প্রত্যাবর্তনের দিনে যে উনি বক্তব্য রেখেছেন, যে
এই হিংসা প্রতিহিংসার রাজনীতি থেকে সরে এসে আমরা যদি একটা কন্টিনিউটি দেশের ভালোর জন্য করতে পারি, তখন দেখা যায় কি সরকার যেই আসুক সে কিন্তু কাজ করবে জনগণের জন্য, তো তার ভিশনটা যেন কন্টিনিউ করতে পারে। এবং আমরা যেন এটা থেকে বিরত থাকবো, আমরা যেন এমন কোনো ভিশন না দেই যেটা সম্পূর্ণ পলিটিক্যাল বা সম্পূর্ণ ব্যক্তিগত। আমার ব্যক্তিগত স্বার্থের জন্য আমি যদি কোনো ভিশন দেই, স্বাভাবিক কালকে যখন আপনি দায়িত্ব নেবেন সেটাকে আপনি বাস্তবায়ন করবেন না, কারণ সেটা আমি আমার নিজেকে ফুলানোর জন্য আমি করছি। এবং বাস্তবতার সাথে মিল যদি না থাকে সেটা তো বাস্তবায়ন করাও আসলে মানে অসম্ভব হয়ে যায় বটে। কিন্তু সেটা তো মানে আপনি এটা যদি আপনার জনগণমুখী কোনো সিদ্ধান্ত হয়, সেটা আমি মনে করি না কোনো সরকারের কোনো কারণ আছে। বাট বিগত সময় আমরা দেখেছি এইটা অমুক সরকার করেছে, এই সরকারকে তো আমি ক্রেডিট দিব না, এই জন্য এই প্রকল্প বাদ, আমি আমার নিজের প্রকল্প করব, আমি এই নামে প্রকল্প করব, কেননা ওই নামে ওনারা প্রকল্প। এগুলো থেকে তো আমাদেরকে বেরিয়ে আসতে হবে। এই জায়গায় একটা প্রশ্ন করতে চাই যে আওয়ামী লীগ সরকারের আমলে তো মানে দুর্নীতি লুটপাট হয়েছে, কিন্তু অনেক উন্নয়ন কাজও তো হয়েছে, তাদের সময় তো অনেক ভালো কাজও হয়েছে। মানে নতুন যে সরকার আসবে সামনে, সেটা যদি বিএনপি আসে বা অন্য যে দলই আসুক, এই যে ধারাবাহিকতা, অনেকগুলো কাজের যে ধারাবাহিকতা, এই সরকার আমলে আমরা দেখেছি অনেকগুলো কাজ হয়তো বা সেভাবে আগিয়ে নেওয়া সম্ভব হয়নি। সেইটা কি উচিত হবে, নাকি সবকিছু বাদ দিয়ে আবার নতুন করে শুরু করা? ধারাবাহিকতা, আমার কথা হলো যে আপনার যদি কোনো রাষ্ট্রীয় সম্পদের কোনো ক্ষতি না হয়, আপনি সেটাকে অবশ্যই কন্টিনিউ করবেন। আমি আপনাকে সিম্পল উদাহরণ দিয়ে বলি, যদিও এখানে বারবার রাজনীতির কথা চলে আসছে, আপনি ভালো করে জানেন আমি রাজনীতি নিয়ে অত আলাপ করতে ইচ্ছুক না, আমি অর্থনীতির ব্যাপারটা। বাট এমন কিছু করবেন না যেটাতে আমাদের অর্থনীতির উপরে একটা বাজে একটা প্রভাব পড়ে। আপনি যদি আজকে ইনফ্রাস্ট্রাকচারের কথা বলি, 94 সনে যমুনা বহুমুখী সেতু, এই কাজটা কে শুরু করেছেন এটা আমরা সবাই জানি। তো সেই সেতু শুরু করে দিয়ে গেছেন উনি 94-এ, সেটা 98-এ কমপ্লিশন হয়ে, সেটা পরে সেই সরকার এটাকে বঙ্গবন্ধু সেতু হিসাবে সেটাকে উদ্বোধন করলেন। ঠিক আছে, ভালো কথা। তো ওই সরকার যদি কালকে এটাকে বন্ধ করে দিত, তখন কিন্তু আমাদের একটা ক্ষতি হতো। হ্যাঁ, সেখানে একটু নামকরণ নিয়ে মানুষ যুক্তি তুলছেন, বাট সেটা তুলতেই পারেন মানুষ, আবার একটা প্রধানমন্ত্রী করতেই পারেন। তো আমার কথা হচ্ছে যে যে ধরনের সিদ্ধান্তই নেবেন না, কিন্তু ব্যক্তি স্বার্থে না হয়, এই জিনিসটাও কি আসলে উচিত যে কোনো একটা নামকরণ একজনের নামে হলো, সেটা পরবর্তীতে এসে অন্য কেউ সেটাকে চেয়ে, আমরা এটি অনেক জায়গা থেকে দেখেছি, আমরা যে আন্তর্জাতিক বিমানবন্দরের ক্ষেত্রে দেখেছি বা অন্যান্য অনেক ক্ষেত্রে দেখেছি। এটা কি আসলে উচিত কিনা, মানে এই যে এই দল ক্ষমতা আসে তাদের যে নেতাদের নামে নামকরণ করা? নামকরণ করাটা তো আসলে একটা ব্যবসা, এটা তো সবাই করে, এটা আমি করি, আপনি করি, সবাই করে। কিন্তু আপনি যখন শপথ নিয়ে রাষ্ট্র পরিচালনা করবেন, তখন তো আপনি আর ব্যক্তি নেই, আপনি তখন রাষ্ট্রের প্রতিনিধি, আপনি রাষ্ট্রের কর্মী, তখন আপনাকে সেখান থেকে সরে আসতে হবে। নামকরণ করা আমরা সত্য কথা বলতে গেলে আমরা প্রত্যেকটা সরকারে দেখেছি, এবং বর্তমান সরকারেও আমরা দেখছি, এই অন্তর্বর্তীকালীন সরকার। নামকরণ করা খারাপ জিনিস না, কিন্তু এটাকে কোনো ব্যক্তি স্বার্থে উসিলা করা, এই জিনিসটা হয় কি, আমি যদি আজকে আপনি বলেন যে আমি যদি সেই চেয়ারে থাকতাম, আমি যদি সেটা করতাম, আমি এমনভাবে চিন্তা করব যে আমি যখন পদত্যাগ করব আমার সেই নামকরণে কোনো ক্ষতি হবে কিনা, তো সেটাকে কেউ চেঞ্জ করে দিবে কিনা। তো সেটা যদি আমি না করতে পারি, তো তাহলে আমি এই নামকরণ আজকে করলাম। আপনি দেখেন আমাদের এই আপনার বিমানবন্দর, এই বিমানবন্দরের নামকরণ কে করেছে? জেনারেল এরশাদ। কত বছর পরে আমরা এই নামটা, এটা কি ছিল? জিয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর। সেটাকে আমরা অনেক বছর পরে সিদ্ধান্ত নিলাম আমরা এটার নাম পাল্টিয়ে ফেলবো। তো সেটাকে আপনি কোনো রেফারেন্ডাম করেছিলেন? তো সেটা আপনি করলেন। আজকে যদি বিএনপি ক্ষমতায় এসে আবার যদি নামটা পাল্টিয়ে দেয়, তাদের অধিকার তারা থাকতেই পারে, কারণ এইটা তো উদ্বোধন করা হয়েছে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর হিসাবে। আপনি 20 বছর 30 বছর পরে এসে নাম পাল্টিয়ে দিলেন। আজকে যদি আবার বিএনপি সেই কাজটা করে যে আবার পুনরায় জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর, সেখানে কিন্তু জনগণ বাধা দেবে না। কিন্তু এই যে বারবার একটি আন্তর্জাতিক এয়ারপোর্ট, প্রধান এয়ারপোর্টের নাম পাল্টানো হচ্ছে, বহির্বিশ্বে আমাদেরকে কি বার্তা দেয়? এই জিনিসগুলো থেকে আমাদেরকে এগুলোর ঊর্ধ্বে আসতে হবে। তো এই যে সহিংসতার রাজনীতি, এইটা যতদিন বন্ধ না করবেন, এইভাবে ব্যক্তিগত স্বার্থে কাজ করা হবে, নামকরণ করা হবে, আপনার নামে রাস্তা হবে, আমার নামে সেতু হবে, এগুলো হতেই থাকবে এবং পরের টার্মে এসে এগুলো বাতিল হয়ে যাবে। তো এগুলো থেকে তো আমরা বেরিয়ে আসার কোনো স্কোপ দেখি না, আনলেস একটা পলিটিক্যাল লিডার সে উদ্যোগটা নেয়। যেই জন্য আমি বললাম
ওনার যে 300 ফিটে যে উনি ভাষণ দিলেন, উনি বললেন যে আমি প্রতিহিংসার রাজনীতি করতে চাই না। এটা যদি উনি ধরে রাখেন, আই এম শিওর সামবডি ইন দ্য ফিউচার হু উইল টেক ওভার, তারা হয়তো সেটাকে চলমান রাখবে। জি, আমরা একটা রিপোর্ট আছে, রিপোর্ট বলতে আসলে আপনারা জানেন যে তেলের দাম, জ্বালানি তেলের দাম কমানো হয়েছে, সেই বিষয়ে একটা সংবাদ আছে। জ্বালানি তেলের দাম কমলো লিটারে 2 টাকা, দেশের বাজারে আবারও কমলো জ্বালানি তেলের এই দাম। গত মাসে দাম প্রতি লিটারে 2 টাকা বাড়ানো হয়েছিল, এই মাসে সেটি কমানো হলো। বুধবার মধ্যরাতে বিদ্যুৎ, জ্বালানি এবং খনিজ সম্পদ মন্ত্রণালয়ে জারি করা প্রজ্ঞাপনে এমন তথ্য জানানো হয়েছে। বৃহস্পতিবার থেকে নতুন দামে বিক্রি হচ্ছে পেট্রোল, অকটেন, ডিজেল ও কেরোসিন। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম হ্রাস এবং বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে সংশোধিত প্রাইসিং ফর্মুলা আলোকে জ্বালানি তেলের দাম পুনর্নির্ধারণ করা হয়েছে। সেই হিসেবে প্রতি লিটার ডিজেলের দাম হবে 104 টাকা থেকে কমিয়ে 102 টাকা হবে, কেরোসিনের দাম হবে 114, পেট্রোল 118 এবং অকটেনের দাম কমিয়ে 122 টাকা করা হয়েছে। 2024 সালের মার্চ থেকে বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ করে আসছে সরকার। সেই হিসেবে প্রতি মাসে নতুন দাম সমন্বয় করা হয়। দর্শক, একটি বিরতির সময় হয়েছে, ফিরছি একটু পর। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি বিজনেস আওয়ারে। আমরা আলোচনা করছিলাম খালেদা জিয়ার অর্থনৈতিক দর্শন। আমাদের সাথে আছেন বিশিষ্ট ব্যবসায়ী এবং ডিসিসিআর সাবেক সভাপতি রিজওয়ান রহমান। আমরা আবারও আপনার কাছে আসতে চাই যে আমরা তো খালেদা জিয়ার বিভিন্ন অবদানের কথা বলছি, যে তিনি কি কি সংস্কারগুলো নিয়েছিলেন, সেগুলো বর্তমান সময়ে সেগুলো কতটা প্রাসঙ্গিক, মানে এই সময় আমরা তো এখন একটা সংকটময় পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি। এখন আমরা তার দর্শন থেকে আমরা কি কি বিষয় নিতে পারি যেগুলো আমাদের সামনের দিনে এই অর্থনৈতিক সংকটটা আমরা মোকাবেলা করতে কাজে লাগাতে পারি? বর্তমানে আপনি যদি দেখেন, আমাদের তো দীর্ঘ বহুদিন পরে এভাবে একটা গণ অভ্যুত্থান হওয়ার কারণে আমাদের অনেকভাবে অর্থনীতির উপর একটা প্রভাব পড়ছে, ল অ্যান্ড অর্ডারের উপরে প্রভাব পড়ছে বিভিন্ন জায়গায়। আর গত কয়েকটা বছর, আপনি যদি গত 5 বছর ধরে নেন, কোভিড বলেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে জ্বালানি তেলের বলেন, তারপরে ধরেন একটা নির্বাচন হলো, তখন অনেক সহিংসতা, সেই হ্যান, তার মধ্যে মূল্যবৃদ্ধি জিনিসপত্রের। তো এইসব জিনিসের জন্য আমাদের একটা প্রবলেম হয়ে গেছে যে উনি এখন আমাদের আগামী প্রধানমন্ত্রী যেভাবে নেতৃত্ব দিবেন, ওনার তো একটা মনে হচ্ছে যে একটা বিধ্বস্ত দেশের নেতৃত্ব ওনাকে দিতে হবে। তো ওনার জন্য এইটা একটা বিশাল চ্যালেঞ্জ তো হবে বটেই। যেটা আমি আগে বলেছি, আপনি যদি খেয়াল করে দেখেন, 91-এর আগে আমাদের সরকারগুলো কিন্তু যে সোভিয়েত স্টাইল রান হতো, কিন্তু বেগম খালেদা জিয়া কিন্তু আমরা এখনো, আমি মনে করি সবাই স্বীকার করবে যে 91-এর ক্যাবিনেটের মতো মনে হয় বাংলাদেশে কোনো ক্যাবিনেট ছিল না। আমি এটা প্রকাশ্যই বলছি। এরকম ক্যাবিনেট বাংলাদেশে দেখেনি। এটা কি যোগ্যতার ভিত্তিতে বা ভাইব্রেন্ট ছিলেন এই কারণে? আমি যখন একটা জিনিস পারবো না, আমি তখন আমার সারাউন্ডিং এ আমি এমন ধরনের উপদেষ্টাদেরকে রাখবো, বা আমার অ্যাডভাইজার বা আমার পলিটিশিয়ানদেরকে তো অফিস রাখতে হবে। পলিটিশিয়ানদের তো আপনাকে সেই চেয়ারে বসাবে, তাদেরকে বাদ দিয়ে তো কিছু হবে না। আমি বিভিন্ন জায়গায় স্পেশালিস্টদেরকে বসিয়ে তখন দেখা যাবে যে আমি অনেক কিছু করতে সক্ষম হব। বেগম খালেদা জিয়া যে ইনিশিয়েটিভগুলো 91-এ নিয়েছিলেন, সেগুলো তো দেশের জন্য প্রথমবারের মতো। এটি কোনো একলা করতে পারতেন কোনোদিন? ওনার পাশে সাইফুর রহমান ছিলেন, ওনার পাশে অনেকেই ছিলেন, ব্যক্তিবর্গ ছিলেন, ওনারা সবাই তাকে হেল্প করেছেন। তো একইভাবে আমি মনে করি যে তারেক রহমান সাহেবেরও আজকে দেখেন, উনি কিন্তু এত বছর ধরে একা বসে অনেক কিছুই মাথার মধ্যে চিন্তা করেছেন, নিশ্চয়ই চিন্তা করেছেন, যেগুলো আমরা ওনার বিভিন্ন বক্তব্যে আজকে দেখতে পাচ্ছি। ইভেন 5 বছর আগে ওনার যে ধরনের বার্তা বা বক্তব্য এবং গত 1 বছরে যে ওনার বার্তা বক্তব্য, এগুলোর মধ্যে কিন্তু আকাশ পাতাল পার্থক্য। কারণ ওনার মধ্যে সময় চলে এসছে, উনি এখন চিন্তা করছেন যে না, আমাকে হাল ধরতে হলে আমাকে এইসব ধরনের চিন্তা ভাবনা বা দীর্ঘমেয়াদী পরিকল্পনা আমাকে করতে হবে। তো সেটার সাথে উনি যদি ওনার সাথে রাইট টিম রাখেন, I don't see any reason why he will not be successful. এবং বিগত প্রত্যেকটি প্রধানমন্ত্রী কিন্তু যা করেছে ভালো, বিকজ ওনারা রাইট পিপল রেখেছেন। আমি প্রত্যেকটি প্রধানমন্ত্রীর কথা বলছি, কোনো ব্যক্তি একজনকে বলছি না। এবং যে কারণে পতন হয়েছে, ওই আজে বাজে লোকের কারণেই কিন্তু পতন হয়েছে। এটাতে আপনি ভালোই বুঝতে পারবেন যে কে আমার জন্য উত্তম, কে আমার জন্য অধম। হ্যাঁ, রাইট টিম পাওয়াটা আসলে, বা রাইট টিমের সাথে কাজ করাটা একটা বড় ইম্পর্টেন্ট বিষয়। আমরা একটু দেখতে চাই যে খালেদা জিয়ার অর্থনৈতিক দর্শন এবং সংস্কার নিয়ে অর্থনীতিবিদরা কি বলছেন, বিশিষ্ট অর্থনীতিবিদরা। আমরা যদি শুরুতেই দেখি, বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য, তিনি 2020 সালে একটি পত্রিকায় একটি কলামে তিনি বলেছিলেন
যে খালেদা জিয়ার আমলের অর্থনৈতিক সংস্কারের বিষয়ে তিনি লিখেছেন, ইতিহাস থেকে দুটি পদক্ষেপের কথা স্মরণ করতে পারি যা আমাদের অর্থনৈতিক উন্নয়নে সুদূর প্রসারী প্রভাব রেখেছে। প্রথমটি হলো 1991 সালের মূল্য সংযোজন কর বা ভ্যাট, এবং দ্বিতীয়টি 2001 সালের পর মুদ্রার নমনীয় বিনিময় হার পদ্ধতি চালু করা। এই দুটি বড় সংস্কার কার্যক্রম হাতে নেওয়া হয় তৎকালীন অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের নেতৃত্বে ভিন্ন দুই মেয়াদে। পরে যদি আমরা দেখি যে সিপিডির আরও একজন সম্মাননীয় ফেলো ডক্টর মুস্তাফিজুর রহমান, তিনি বলছেন, খালেদা জিয়ার শাসনামলে অর্থাৎ যখন সাইফুর রহমান অর্থমন্ত্রী ছিলেন তখন বাণিজ্যের ক্ষেত্রে বেশ কিছু উদারীকরণের উদ্যোগ নেওয়া হয়, শুল্ক কাঠামো যৌক্তিকরণ করা হয়, এর মধ্য দিয়ে বিশ্বায়ন প্রক্রিয়ায় বাংলাদেশ শক্তিশালীভাবে অংশ নেয়। এসব উদ্যোগের সুফল পরবর্তীকালে বাংলাদেশের অর্থনীতিতে পাওয়া গেছে। পরবর্তীকালে আওয়ামী লীগও তার ধারাবাহিকতা বজায় রেখেছিল, যদিও শেষ দিকে তারা কিছুটা প্রতিরক্ষণমূলক পদক্ষেপ নিয়েছিল। পরেরটি আমরা দেখি যে বর্তমানের যিনি অর্থ উপদেষ্টা এবং সাবেক কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর, তিনি বলছেন, তিনি খালেদা জিয়ার সাথে আসলে খুব ক্লোজলি কাজ করার সুযোগ হয়েছে তার। তিনি বলেছেন যে ম্যাডাম খালেদা জিয়া ছিলেন মৃদুভাষী ও বলিষ্ঠ নেতৃত্বের অধিকারী, কোনো জটিলতা ছিল না তার মধ্যে। সবচেয়ে বড় কথা হচ্ছে কোনো কাজে তিনি হস্তক্ষেপ করতেন না। অর্থনীতিকে রাজনীতি থেকে দূরে রাখতেন বেগম খালেদা জিয়া। ব্যাংক খাতেও কোনো হস্তক্ষেপ করতেন না। মানে খুব গুরুত্বপূর্ণ, মানে শেষের কথাটা যেটি আপনি বলছিলেন যে রাজনীতিকে অর্থনীতি থেকে দূরে রাখা বা অর্থনীতিকে রাজনীতি থেকে দূরে রাখা, মানে রাজনীতির মতো চলতে দেওয়া উচিত। অর্থনীতিকে সেই রাজনৈতিক প্রভাবমুক্ত না রাখার কারণে কি হয়েছে আমরা সেটি দেখেছি, ব্যাংকিং খাতে দেখেছি। এই যে বিষয়গুলো, এখানে দুইটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ। একটি যেটি জনাব মুস্তাফিজুর রহমান বলেছিলেন যে এই যে শুল্ক কাঠামো যৌক্তিকরণ করা এবং বাণিজ্যের উদারীকরণ করা, যেটি আসলে পরবর্তীতে আমাদের দেখা গেছে রপ্তানি খাতে আমরা যে আজকের যে অবস্থানে এসেছি সেটার পেছনে এটি নিশ্চয়ই কাজ করেছে। মোটামুটি সবগুলো কিন্তু আমি আগে শুরুতেই এগুলা কভার করেছি। এবার আমি আপনাকে যেটা বলবো যে এখানে মুস্তাফিজ সাহেব যেটা বললেন, এখানে মুস্তাফিজ সাহেব বললেন মানে যেটা বেগম খালেদা জিয়া করেছেন, আর বারবার এখানে প্রত্যেকের কথার মধ্যে কিন্তু আমাদের প্রয়াত অর্থমন্ত্রী সাইফুর রহমানের কথা আসছে। উনি তো তাকে অ্যাডভাইস করেছেন এবং বেগম খালেদা জিয়া একটা ব্লুপ্রিন্ট দিয়েছেন যে আমি এরকম ধরনের একটা অর্থনীতি তৈরি করতে চাই। তখন আমি শিওর দি ফাইন্যান্স মিনিস্টার কেম আপ উইথ এ প্ল্যান যে দিস ইজ হোয়াট উই নিড টু ডু, এবং সেটা উনি করেছেন। এবং উনি যে কোনো কাজে হস্তক্ষেপ করবেন না, এটা আমি ওনার সাথে যারা দীর্ঘদিন কাজ করেছেন এই স্বভাবটা ওনার মধ্যে ছিলেন না। উনি একটা স্ট্রিক্ট, শি ওয়াজ ভেরি স্ট্রিক্ট, শি ওয়াজ ভেরি সফট স্পোকেন, বাট হার্ড ওয়েন নিডেড। ওই পলিটিক্যাল মাইলস্টোন অ্যাচিভমেন্টের জন্য কোনো কাজ উনি করবেন এটা ওনার মধ্যে না। এবং ওনাকে যেটা আজকে শুধু জনগণ না, মানে পলিটিক্যাল লোকজন না, সবাই ওনাকে আপসহীন বলতেন, মানে সেলফলেস হিসাবে ওনাকে বলতেন। কেন বলতেন? বিকজ উনি নিজের বাইরে চিন্তা করতেন, ওই যেটা মানুষের সুবিধাটা কি হবে। এর পাশাপাশি ধরেন আপনার এই যে দুইটি মেয়াদেই ওনার কিন্তু একই অর্থমন্ত্রী ছিল। এই কথাটা এখন বলার পিছনে আপনি যদি বর্তমান প্রেক্ষিতে আলোচনা আসতে চান, বেগম খালেদা জিয়ার অর্থনীতি আর আগামীতে যদি তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হন, ওনার অর্থনীতিকে এক খুবই ভয়াবহ অবস্থা বর্তমান অর্থনীতি। সেখানে প্রশ্ন চলে আসে ওনার সাইফুর রহমান কে হবেন। ওনার সাইফুর রহমান কে, এটা কিন্তু ব্যবসায়ী মহল, জনগণ সবাই তাকিয়ে আছে। তো আমি আশা করি ওনার নিশ্চয়ই পরিকল্পনা আছেন, যেই হবেন ওনার হাতটাকে শক্ত করতে হবে। এবং একটা জিনিস হলো আবার এখানে আপনার ইকোনমিক ডিপ্লোমেসিরও একটু ব্যাপার আছে। আমাদের একটু কূটনৈতিক কিছু ঝামেলাও চলছে, এটা আমরা সবাই দেখতে পাচ্ছি। ওনার পররাষ্ট্রমন্ত্রী কে হবেন? আজকে বাংলাদেশের যে অবস্থা ল অ্যান্ড অর্ডারের, পুলিশের উপরে একটা আঘাত এসছে, ওনার স্বরাষ্ট্রমন্ত্রী কে হবেন? নিশ্চয়ই উনি চিন্তা করেছেন, এবং উনি যেটা করবেন উনি নিশ্চয়ই ওনার ভালোর জন্যই করবেন। অ্যাটলিস্ট ওনার ভালোর জন্য তো উনি করবেন। উনি তো বুঝবেন যে যে লোক আমার হাত মজবুত করবে তাকে আমি সাথে নিয়ে চলবো। বিকজ এরা কিন্তু আপনার কোর টিম, এবং বিগত সরকার আপনি দেখবেন এই কোর টিমের কারণেই কিন্তু সরকারের পতন হয়েছিল। তো এগুলো তো উনি দেখেছেন, তো নিশ্চয়ই উনি জানেন যেখানে ভালো মন্দ কোনটা হবে। তো আমরা ব্যবসায়ীরা আমাদের কনসার্ন কি, আমাদের বাণিজ্য মন্ত্রী কে হবে, আমাদের অর্থমন্ত্রী কে হবে, আমাদের আপনার কৃষিমন্ত্রী কে হবে, আমাদের বিদ্যুৎ মন্ত্রী কে হবে, এবং আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী যে স্বাভাবিকভাবে, এবং পররাষ্ট্রমন্ত্রী। এগুলো মূলত প্রত্যেকটা মন্ত্রণালয় জরুরি। বাট যেগুলো এখন আমাদের বাংলাদেশের অর্থনৈতিক অবস্থার এই কারণের যে ফল, বিশেষ করে আপনার আর্থিক খাতে যে লুটপাট হয়েছে, দুর্নীতি হয়েছে,
এবং এখানে শুধু রাজনীতিবিদ না, ব্যবসায়ীরা লুটপাট করেছে। হ্যাঁ, রাজনীতিবিদদের সাহস, তাদেরকে সাহস দিয়েছে বা তাদেরকে সেই ব্যাকিংটা দিয়েছে, তারা করেছে, যার কারণে যার দায়ভার আজকে সর্বস্তরের ব্যবসায়ীদেরকে নিতে হচ্ছে। আমি ব্যক্তিগতভাবে নিচ্ছি, আমি তো 9% লোন নিয়েছিলাম, এখন 14% কেন ফেরত দিচ্ছি আমি? আমার সাথে আপনি চুক্তি করেছিলেন 9%, কেন? আরেকজন টাকা নিয়ে চুরি করে নিয়ে চলে গেছে। এখন বাকি সব ব্যবসায়ী যারা বাংলাদেশে আছে, যারা ওই বিদেশ পাড়ি দেয়নি, তারা দিচ্ছে না 14% লোন। তা আমরা আশা করবো যে আপনি কি পদক্ষেপ নেবেন এই 14%কে আবার সিঙ্গেল ডিজিটে নিয়ে আসবেন। বেগম খালেদা জিয়া কিন্তু ওনার দুটা টার্মেই 5.5 থেকে 6.5 ওনার জিডিপি গ্রোথ কিন্তু বরাবর ছিল। ওনার সময় অর্থনীতি যা ছিল, আজকে অর্থনীতি তার দ্বিগুণ তিনগুণ হয়েছে, ইয়েস, বাট উনি কিন্তু স্টেবল রেখেছিল। আমি বলছি না যে উনি অনেক উঁচু সারে নিয়ে গেছে, বাট উনি আবার এইভাবে অর্থনীতির 12টা বাজা দিয়ে যান, 12টা বাজার নেই। এবং এই যে গ্রোথটাকে অনেক বেশি মানে ফুলে ফাঁফিয়ে দেখা, যে গ্রোথ নাম্বার, মানে এই জায়গাটাতে এটি কিন্তু আমাদেরকে অনেক ক্ষতি করেছে নিশ্চয়ই। আমরা একটু আসতে চাই যে নতুন বছর যেহেতু শুরু হয়েছে, 25-এ আসলে আমরা অনেক চ্যালেঞ্জ ফেস করেছি, 24-এ চ্যালেঞ্জ ফেস করেছি, 26টা যে আমাদের জন্য খুব সহজ হবে সেটাও কিন্তু না। 26-এর অর্থনীতি কেমন হবে বা কেমন প্রত্যাশা মানুষের, আমরা একটু দেখতে চাই যে সাধারণ মানুষ আসলে কি চিন্তা করছে, অর্থনীতিবিদরা কি বলছেন। আমরা চাই যাতে এই নতুন কিছু একটা হোক, নতুন কিছু প্রত্যাশা করতেছি আমরা, যাতে ব্যবসা বাণিজ্য অভাব অনটন যে দূর হয়। গড় দিয়ে 8,000 টাকা, গড় দেয়া খায়া চললে যেতে নাই হরাম করতে। জিনিসপাতির দাম যদি একটু কমায়, গরিবের জন্য সুবিধা হয়, মানে পাবলিক সবার জন্য সুবিধা হইতেছে। যেইভাবে জিনিসের দাম বাড়ে, যে আমরা চলতে পারতেছি না। আমরা আশাবাদী একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি সুন্দর সরকার গঠন হবে এবং আমাদের যে রাজনৈতিক অস্থিরতা কমবে এবং রাজনৈতিক অস্থিরতার সাথে সাথে বাজারের দ্রব্যমূল্যের দাম এটাও অনেকটা নিয়ন্ত্রণে আসবে। নতুন বছরের আমাদের প্রথম এবং সবচেয়ে বড় প্রত্যাশা হচ্ছে যে আসন্ন যে নির্বাচন, সেই নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটা রাজনৈতিক সরকার ক্ষমতায় আসবে এবং দায়িত্ব নেওয়ার পর এই দেশের বিগত দিনের যে স্থবিরতা, শিল্প বাণিজ্য অর্থনীতির যে স্থবিরতা, সেটাকে কাটিয়ে ওঠার জন্য সময়োপযোগী বাস্তবমুখী পলিসি দিবে। আমরা সারা বছরই বিভিন্নমুখী উদ্যোগ দেখেছি, সেই উদ্যোগের কারণে কিছুটা অর্থনীতি আগের ধারায় ফিরে আসলেও পুরোপুরি যে সামষ্টিক অর্থনীতি স্থিতিশীলতায় গিয়েছে সেটি বলা যাবে না। বরঞ্চ বছর শেষে কিছু কিছু সূচকের ক্ষেত্রে দুর্বল পরিস্থিতি আমাদের প্রবৃদ্ধিকে শ্রোত করছে, আমাদের কর্মসংস্থানকে কিছুটা হলে শ্রোত করেছে এবং সার্বিকভাবে দারিদ্র বেড়েছে বলেও বিভিন্ন ধরনের সূচকে দেখা যাচ্ছে। মূল্যস্ফীতিও যে খুব কমেছে সেটি বলা যাবে না। সুতরাং সেদিক থেকে বছরটিকে এক ধরনের মিশ্র বছর হিসেবে বলা যেতে পারে। যে আমরা শুনছিলাম যে এই বছরটার সম্পর্কে মূল্যায়ন করছিলেন ডক্টর মোস্তাফিজ, এবং আমরা জনাব হাতেমকেও শুনছিলাম যে সামনের বছরে আসলে কি চান, মানে এই বছরটাতে আসলে কি কি হোক চান। তারা নির্বাচনের কথা বলছেন এবং স্থিতিশীল পরিস্থিতির কথা বলছেন। এখানে আসলে বড় সমস্যা এখন যেটি কর্মসংস্থান, সে কর্মসংস্থানের জায়গাটাতে আমরা দেখেছি যে বিএনপির পক্ষ থেকে এক ধরনের একটা ঘোষণা আছে, 1.5 বছরে 1 কোটি কর্মসংস্থান তৈরি করবে। এটা আসলে কিসের ভিত্তিতে বলা হচ্ছে ঠিক আমি জানি না, আপনি যদি বলেন যে এটা আসলে সম্ভব, কতটা বাস্তবসম্মত, অথবা যদি মানে কি হচ্ছে আমরা আসলে জানি না, আমরা ধরে নিই যে ফেব্রুয়ারিতে নির্বাচনটা হয়, সেক্ষেত্রে কি বাকি যে সময়টা থাকবে 10 মাসে অর্থনীতি কি একটা স্থিতিশীল জায়গায় আসতে পারবে, মানে গতি নিয়ে? নির্বাচনটা আসলে অনেক দিনে চাওয়া হয়ে গেছে। তো আপনি খেয়াল করবেন যে আজকে যাদেরকে আমরা বলি জেনজি, এরা তো বেশিরভাগ কোনোদিন ভোট দেয়নি। ওরা তো আসলে এই জিনিসটাকে এটাই বুঝতে পারছে না, এবং তাদের ক্ষমতাটা তারা তো 1.5 বছর আগে তারা দেখছে যে আমাদের ছাত্ররা বা জেনজি বা আমাদের জনগণ যখন ক্ষিপ্ত হয়ে যায়, তখন কিন্তু কোনো সরকার, কোনো সেনাবাহিনী তাদেরকে আটকে রাখতে পারে না, এবং সেটা আমরা দেখেছি। এখন নির্বাচনকে একটা ফার্স্ট অফ অল আপনাকে একটা লেভেল প্লেইং ফিল্ড তো তৈরি করতে হবে। ইনক্লুসিভিটির কথা আসে, ইনক্লুসিভিটির কথা আসলে তখন অনেক বাকবিতণ্ড হয়ে যায়। অনেকে বলে যে বিগত সরকারের তো সমর্থক আছে, তাদেরও তো ভোট দেওয়ার অধিকার আছে, অবশ্যই আছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। এটা হয়তো আপনাকে একটু মানে যারা একটু ফান্ডামেন্টালিস্ট তারা হয়তো এটাকে বিরোধ করবেন, বাট ইটস এ ফ্যাক্ট। আপনি জনগণের যদি রেজাল্ট চান, তাহলে আপনাকে যে কোনো কাউকে রাজনীতি করতে দিতে হবে। জনগণ তাকে প্রত্যাখ্যান করবে, আপনি অ্যাডভান্সে তাকে প্রত্যাখ্যান করার দরকার নেই,
তো এই জিনিসটা আমি এই জন্যই বললাম, তাহলে ইনক্লুসিভ প্রশ্নবিদ্ধ হবে না। এখন আমার কথা হচ্ছে যে আপনি আসেন, এসে নির্বাচন করেন, যদি না করেন তাহলে তো কিছু করার নাই, বাট ডোন্ট আস্ক অ্যাবাউট ইনক্লুসিভিটি। এবং আমি একটা জিনিস মনে করি যে বাংলাদেশে আপনার ব্যক্তি খারাপ কাজ করেছে, এটার জন্য আপনি চেয়ার বা পুরো প্রতিষ্ঠান এটাকে আপনি ওইভাবে আক্রমণ করতে পারেন না, এটা ব্যক্তির সমস্যা। ইনস্টিটিউশন, আমার একটা কোম্পানিতে আমি দুর্নীতি করেছি, আপনি পুরো কোম্পানি ধ্বংস করে দিবেন, আপনি আমাকে জেলে নেবেন, আমাকে কাঠগড়া দাঁড় করাবেন, ইউনো। তো এটা তো ইন্ডিভিজুয়াল, এটা তো ইনস্টিটিউশনের কোনো ইয়ে না। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে আছে ইনস্টিটিউশন, সেখানে আমরা অতীতে দেখেছি ইনস্টিটিউশন বন্ধ করে দেওয়া হয়েছে, ব্যান করে দেওয়া হয়েছে, কোম্পানির ক্ষেত্রে এরকম এসে এমনকি বিচার বহির্ভূত কিছু সিদ্ধান্ত তারা এরকম নিয়েছে। এগুলাতে হয় কি, একটা ইনস্টেবিলিটির একটা আমাদের উপর একটা আভাস দেয়, এবং বিশেষ করে ব্যবসায়ীরা যারা। আমরা এখন কি করছি, এখন কি কোনো নতুন বিনিয়োগ হচ্ছে? হবে না তো। এখন কি আগের থেকে একটু আশ্বাস পাওয়া গেছে? হ্যাঁ, কিন্তু আমরা কি বিনিয়োগ করছি? কেউ করছে না। নির্বাচন সামনে, নির্বাচনকে ঘিরে একটা গন্ডগোল হবে, এবং আপনি যতই শান্তিপূর্ণ ব্যবস্থা আমাদের ইলেকশন কমিশন করে দেখ, কিছু কিছু মানুষ তো আছে যারা নির্বাচন করতে চায় না। কারা চায় না? যারা ধরেন ভালোই আছে এখন, তাদের দরকার নেই। তো আবার অন্তর্বর্তীকালীন সরকার তো ডক্টর মোহাম্মদ ইউনূস তো অনেক আগেই বলে দিয়েছেন যে উনি ফেব্রুয়ারি মাসের ফার্স্ট হাফের মধ্যে উনি অবশ্যই নির্বাচন দিবেন। হ্যাঁ, সেটাকে ঘেরাও করে অনেক মানুষ চেষ্টা করেছে, এবং এখন আপনার নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য বরাবর চেষ্টা আসছে। চেষ্টা বলবো না, আমি অপচেষ্টা বলবো। তো বাট আপনার কথা হচ্ছে, আপনি জনগণের রায়ের উপরে তো কোনো রায় নেই এখানে, কোনো কোর্ট, কোনো, আপনি তো সুপ্রিম কোর্ট তো কিছু করতে পারে নাই। যখন আমাদের গণঅভ্যুত্থান হয়েছে সেটা তো জনগণের রায় ছিল, এর থেকে বড় রায় তো হয় না। এই জন্য আপনাকে নির্বাচনমুখী একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে একটা নির্বাচিত সরকার আপনি দেবেন, এবং নির্বাচিত সরকার যখন থাকে তখন আপনি আপনার সংবিধান অনুযায়ী সাংবিধানিক সরকার থাকতে হবে। এখন তো সরকার অসাংবিধানিক। জি, আমরা বিরতির পর আবার আসবো যে নতুন সরকার আসলে আসলে তাদের পলিসি কি হওয়া উচিত। আপনি একটু ফরওয়ার্ড মানে চিন্তা করতে চাই, সেই জায়গাটাতে আপনার পরামর্শ শুনতে চাইবো। দর্শক, সময় হয়েছে আরও একটি বিরতির, ফিরছি একটু পর, সাথেই থাকবেন। স্বাগত আরও একবার আপন ফ্যামিলি মার্ট বিজনেস আওয়ারে। জাতীয় শোক পালন করার কারণে আগামী 1 জানুয়ারির পরিবর্তে আগামী 3 জানুয়ারি উদ্বোধন হবে আন্তর্জাতিক বাণিজ্য মেলা। উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজধানীর পূর্বাচলে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে যৌথভাবে মেলার আয়োজন করছে বাণিজ্য মন্ত্রণালয় এবং রপ্তানি উন্নয়ন ব্যুরো। মেলা প্রাঙ্গণে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। কিছু স্টল পুরো প্রস্তুত থাকলেও বেশ কিছু স্টলের কাজ এখনও চলছে। 6টি দেশের 11টি প্রতিষ্ঠান সহ মোট 324টি স্টল এবং প্যাভিলিয়ন নিয়ে মেলা সাজানো হয়েছে। একই সাথে দর্শনার্থীদের সুবিধার্থে ই-টিকেটিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে। দর্শক, আমরা এই পর্যায়ে প্রতিদিনকার মতো আমরা একটু দেখতে চাই বাণিজ্য বিষয়ে কিছু শিরোনাম। আমরা শুরুতেই যদি দেখি, শেয়ার বিচ পত্রিকা তারা শিরোনাম করেছে পরিচ্ছন্ন রাজনীতির মধ্য দিয়ে ঘুরে দাঁড়াবে অর্থনীতি। এটি নতুন বছরের প্রত্যাশা, সেটি সবারই আশা, কারণ পুঁজিবাজারের অবস্থা আসলে বেশ খারাপ এই মুহূর্তে। যুগান্তর পত্রিকার শিরোনাম আমরা যদি দেখি, আজ থেকে নতুন দামে বিক্রি হবে জ্বালানি তেল, যেটি কিছুক্ষণ আগে জানাচ্ছিলাম। জ্বালানি তেলের দাম কিছুটা কমানো হয়েছে, অর্থাৎ 2 টাকা করে প্রতি লিটারে কমানো হয়েছে। পরের সংবাদটি দৈনিক সমকালের। মুড়ি কাটা পেঁয়াজের কেজি 55 থেকে 60 টাকা, হঠাৎ চিনির বাজার ঊর্ধ্বমুখী। বাজার পরিস্থিতি নিয়ে তারা প্রতিবেদনটি করেছে। বাজারে যে মুড়ি কাটা পেঁয়াজ উঠতে শুরু করেছে, যে কারণে পেঁয়াজের দাম বেশ খানিকটা কমে এসেছে, কিন্তু চিনির দাম আবারও বাড়ছে। বণিক বার্তা শিরোনাম, চট্টগ্রাম বন্দরের রেকর্ড, কন্টেনার পরিবহন ছাড়ালো 34 লাখ টিউএস। চট্টগ্রাম বন্দরের যেই ব্যস্ততা দিন দিন বাড়ছে, সেখানে কন্টেনার হ্যান্ডেলিংয়ের পরিমাণও বাড়ছে, সেই সাথে সক্ষমতা বাড়ানোর প্রচেষ্টা চলছে, যদিও সেটি তার সাথে পাল্লা দিয়ে বাড়ানো সম্ভব হচ্ছে না। দ্য ডেইলি স্টারের শিরোনাম, NEIR চালু হচ্ছে আজ, বন্ধ হবে শুধু নতুন অবৈধ হ্যান্ডসেট। এটি নিয়ে গত 1 মাস ধরে আমরা দেখেছি বেশ আন্দোলন হচ্ছিল, মোবাইল ফোন সেট ব্যবসায়ীরা আন্দোলন করছিলেন, সেটি শেষ পর্যন্ত কার্যকর হচ্ছে NEIR, এবং আমরা আজকে থেকে সেটি চালু হচ্ছে। জনাব রিজওয়ানুর রহমান আছেন আমাদের সাথে। আমরা আবার আলোচনায় ফিরতে চাই, যেটি আসলে আমরা আলোচনা করছিলাম যে নতুন সরকার যেই আসুক না কেন, আমরা আসলে
হয়তো একটি দলকে চিন্তা করে, যেহেতু বড় রাজনৈতিক দল সেটি চিন্তা করা হচ্ছে, কিন্তু নির্বাচন যেহেতু হবে, নির্বাচনে কে ক্ষমতায় আসবে আসলে নির্বাচনের পরেই জানা যাবে। যে সরকারই আসুক তাদের আসলে প্রায়োরিটির জায়গা কি হবে আগামী দিনে বাংলাদেশকে একটি স্টেবল অর্থনৈতিক দেশ হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে? অর্থনীতি পরে যে সরকার নির্বাচিত হয়ে আসবে তাকে প্রথমে গভর্নেন্স এবং ডেমোক্রেসি এটাতে হাত দিতে হবে। এটা যদি সে করতে চায় তাহলে তাকে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। বিগত প্রত্যেকটা সরকার এটাতে মোটামুটি ব্যর্থ হয়েছে। জবাবদিহিতা যদি নিশ্চিত করতে চান, আপনি যদি ট্রান্সপারেন্সি এনশিওর করতে চান, তাহলে আপনাকে যে আমরা বলি অ্যাবিউজ অফ পাওয়ার, এটা বন্ধ করতে হবে। এটা কিভাবে হয়? এটা পলিটিক্যালি হয়। অ্যাবিউজ অফ পাওয়ার কিন্তু অন্য কোনোভাবে হয় না, এটা পলিটিক্যাল উইল দিয়ে এটা করে মানুষ। তারপরে আপনার পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বলেন বা জুডিশিয়ারিতে বেশ কিছু রিফর্মস এসছে। উই মাস্ট অ্যাকনলেজ দি এফার্টস অফ দি ইমিডিয়েট পাস্ট চিফ জাস্টিস অ্যাজ ওয়েল অ্যাজ দি ল মিনিস্ট্রি। বাট আপনার এখানে এই দলীয়করণ, আজকে আপনি দেখতে পাচ্ছেন আমাদের অনেক সিনিয়র সেক্রেটারি আছেন যাদেরকে আমরা বিগত 15 বছরে দেখিনি। অনেক স্মার্ট সেক্রেটারিজ, অনেস্ট সেক্রেটারিজ, যাদের কানাডায় কোনো বাড়ি নেই বা দুবাইতে কোনো সম্পদ নেই। তো এরা কোথায় ছিল? তাদেরকে প্রমোশন দেওয়া হয়নি বিকজ তাদের আনুগত্য তারা প্রকাশ করেনি। এটা তো কোনো ধারা হতে পারে না। মানে আপনি তো একটা মানুষের আনুগত্য, সে তো রাষ্ট্রের প্রতি আনুগত্য থাকবে, জনগণের কোনো দলের প্রতি থাকা উচিত না। কিন্তু সেটা যাই হোক, এটা দুঃখজনক, এটা হয়েছে। এটা ভবিষ্যতে যিনি আসবেন উনি যেন এই কাজটা না করেন। এটা যদি না করেন তাহলে এই ব্যুরোক্রেটরা আপনাকে এগিয়ে নিয়ে যাবে। কিন্তু আমরা দেখতে যে ব্যুরোক্রেটদের মধ্যে অনেকে এখন অপেক্ষা করছেন যে কোন দল ক্ষমতায় আসবে বা যে দল ক্ষমতায় আসার সম্ভাবনা বেশি তাদের সাথে যোগাযোগ রক্ষা করা অনেক। অবশ্যই আমরা তো শুনছি আপনাদের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মহলেও বলে এরকম আনুগত্য আছে। এখন সেটা তো ব্যক্তিগত আইডিওলজি, বাট সেটাকে আপনি কোন পর্যায়ে নিয়ে যাবেন যে আপনি কোথায় কোথায় স্লোগান দিবেন? মানে যারা রাষ্ট্র ক্ষমতায় থাকবে তারা এটাকে প্রশ্রয় দিচ্ছে কিনা সেটি। এটা বন্ধ করবে কে? নেতা। রাইট, নেতাই একমাত্র হোতা। এটা আর কেউ করতে, এটা কোনো দল বন্ধ করতে পারবে না, নেতা বন্ধ করতে হবে। নেতা যদি নিজে বন্ধ করে তাহলে সব সম্ভব। নেতা বা নেত্রী যদি বন্ধ না করে থাকে সেটা হবে না, এবং সেটা হয়নি পিছনে। এখন ভবিষ্যতে এই জন্যই বললাম যে আপনি অর্থনীতির পরে আসেন, আগে আপনি গভর্নেন্স, ডেমোক্রেসি, অ্যাকাউন্টেবিলিটি, ট্রান্সপারেন্সি এগুলো এনশিওর করেন। অর্থনীতি উইল টেক শেপ, বিকজ আপনি যখন অ্যাকাউন্টেবিলিটি অ্যান্ড ট্রান্সপারেন্সি আনবেন ওই লোকগুলোই কিন্তু অর্থনীতির চাকাটা ঘোরাবে। এটা গেল একটা। এবার আসেন আপনি অর্থনীতি এবং বাণিজ্য, যেটা সেখানে আপনাকে ফ্রি মার্কেট লিবারালাইজেশন 91 থেকে যেটা আমরা দেখেছি, ট্রেড লিবারালাইজেশন বেগম খালেদা জিয়া করেছিলেন। আপনার মুক্ত বাজার অর্থনীতি, আপনি প্রাইস ডিক্টেট করেন কেন? দাম বেড়ে যাবে, মানুষের সহনীয় পর্যায়ের বাইরে চলে যাবে। এখানে আমি বললে একটু হয়তো অনেকে রাগ হয়ে যাবেন, কিন্তু আপনি ডিক্টেট করার কে? সহনীয় পর্যায়ের বাইরে যদি চলে যায় তারপর যদি মানুষ কিনে, সেটাকেই তো মুক্ত বাজার বলা হয়। আদারওয়াইজ ডোন্ট সে ইউ আর আ ফ্রি মার্কেট ইকোনমি ওয়েন ইউ আর নট। এটা গেল একটা। এরপরে আসেন আপনি আর্থিক খাতে সুশাসন। এটা কেন হয়নি? সিম্পলি দলীয়করণ, রাজনীতিকরণ। শেষ করতে হবে 1 মিনিট। আপনি বাংলাদেশ ব্যাংককে ইন্ডিপেন্ডেন্ট করে দেন। বাংলাদেশ ব্যাংকে আপনি অর্থ মন্ত্রণালয় থেকে সরাই ফেলেন। বহির্বিশ্বে কি হয়? বাংলাদেশ ব্যাংক কি ওদের সেন্ট্রাল ব্যাংক কি থাকে? কেন না? আপনার কেন রাখতে হবে? আমি বলছি না এটা রাখাতে কোনো খারাপ, কিন্তু আমাদের মধ্যেই, আমাদের ভিতরে লোক আছে, আমাদের ভিতরে বাজে সচিব থাকতে পারে, বাজে মন্ত্রী থাকতে পারে, বাজে গভর্নর থাকতে পারে, ছিল অতীতে। তো এইটাকে আমি যদি ইন্ডিপেন্ডেন্ট করে দিই, এবং তাদের জবাবদিহিতা কার কাছে হবে? সংসদে, জনগণের কাছে। আপনি তাদেরকে ইন্ডিপেন্ডেন্ট করে দেন, তাহলে এরকম ডাইনাস্টি বেসড আপনার অলিগার্কস তৈরি হবে না বাংলাদেশে, যেটা আমরা অতীতে দেখেছি। আমি এখানে কারোর নাম স্পেসিফিক্যালি নিতে চাই না, বাট এই জিনিসটা আমাদেরকে বিরত থাকতে হবে। এটা যদি করতে পারেন, এবং জব ক্রিয়েশন, আজকে যদি আপনার এই ইকোনমিক, আমাদের যদি চাকরির অভাব না হতো তাহলে এই কোটা, মেধা এইসব ঝামেলা হতো না, বাংলাদেশে গণ অভ্যুত্থান হতো না। আপনাকে অনেক ধন্যবাদ জনাব রিজওয়ানুর রহমান, আপনার কাছ থেকে আমরা অনেক কিছু শুনতে পেলাম। দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি আজকের এই বিশেষ বিজনেস আওয়ারে আপনারা আমাদের সাথে ছিলেন। আবারও দেখা হবে আগামীকাল। আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।